আজকের রাতটা খুব রহস্যময় লাগছিল। জানি না কেন আমার মনে একটু ভয় করছিল। এমনিতে আমি খুব সাহসী ছিলাম, কোনো কিছুতে খুব সহজে ভয় পেতাম না। রোজ রাতে আমার ডিউটি হাসপাতালের মর্গের বাইরে থাকতো। রোজকার মতো আজকেও আমি আমার ডিউটি করছিলাম। আর ঠিক সেই সময় আমি দেখলাম একজন সিনিয়র ডাক্তার একটি মৃতদেহ নিয়ে মর্গের ভিতরে চলে গেলেন। ডাক্তার চলে যাওয়ার পর আমি মর্গের ভিতরে ঢুকে সেই মৃতদেহটার মুখের ওপরে সাদা চাদর সরিয়ে দেখলাম সেটা একটা মহিলার মৃতদেহ। মৃতদেহের নাড়ি পিটে দেখলাম সেটি চলছে না। আমি প্রতিদিন এরকম হাজারো মৃতদেহ দেখতাম, তাই আমার এই ধরনের পরিবেশে থাকা অভ্যাস হয়ে গেছিল। প্রতিদিন মৃতদেহ দেখা আমার কাছে একটা সাধারণ ব্যাপার হয়ে উঠেছিল। কিন্তু এই মহিলার মৃতদেহ দেখে আমার মনেও জানি না কেন একটু দুঃখ হলো। হয়তো সেই মৃতদেহের দাবিদার কেউ ছিল না বলে আমার মনে এমন হচ্ছিল। মৃতদেহটা দেখে আমার মনে হয়েছিল এই মহিলার উপর অনেক অত্যাচার হয়েছে। যাই হোক, আমি মর্গের বাহিরে বেরিয়ে এসে আমার ডিউটি করতে শুরু করলাম। কিছু সময় পরে একটা ছেলে এসে আমাকে বলল, পিয়ালি কোথায়? পিয়ালি? এটা ওই মহিলার নাম ছিল। আমি তাকে বললাম ডাক্তার ওকে বাঁচাতে পারেনি। আমার কথা শুনে ছেলেটা ফুপিয়ে ফুপিয়ে কেঁদে উঠল আর বলল, আমার পিয়ালিকে ওরা মেরে ফেলেছে। আমি তাকে জিজ্ঞেস করলাম, কারা মেরে ফেলেছে? সে বলতে লাগলো, পিয়ালি আমার বউ ছিল। আমরা দুজন বাড়ি থেকে পালিয়ে গিয়ে বিয়ে করেছিলাম। ওর বাবা মা খুব বড় জমিদার ছিলেন। ওনারা আমাদের বিয়েটা মেনে নিতে পারেননি। ওর মা বাবা আমার পিয়ালিকে বিয়ে মেনে নেওয়ার মিথ্যা বাহানা বানিয়ে নিজেদের বাড়িতে রেখেছিল, তারপর বিষ দিয়ে মেরে ফেলেছে। আমি খুব আশ্চর্য হয়ে ছেলেটার দিকে দেখছিলাম। তার চোখের জল বুঝিয়ে দিচ্ছিল সে পিয়ালিকে কতটা ভালোবাসে। আমার মনটা বরাকান্ত হয়ে উঠেছিল। ছেলেটা আমার পায়ে পড়ে বলতে লাগলো, পিয়ালির বাবা মা কোনোদিনও ওর মৃতদেহ নিয়ে যাবে না। আপনি দয়া করে পিয়ালির মৃতদেহটা আমাকে দিন। আমি ওর মৃতদেহের সৎকার করতে চাই। আমি একটু সংকটে পড়ে গেলাম। তারপর ভাবলাম, যখন এই মেয়েটার স্বামী রয়েছে, তখন কেন এর মৃতদেহ সৎকার হবে না? আমি ডাক্তারের কাছে গিয়ে ডাক্তারকে পুরো ঘটনা খুলে বললাম। ডাক্তার সব বুঝে বলল, হ্যাঁ ঠিক আছে, মৃতদেহ ও নিয়ে যাক। তাছাড়া আমরা মৃতদেহটা রেখে দিয়ে কি করব? ডাক্তার বাইরে এলো, এসে সেই ছেলেটার সঙ্গে একান্তে কি সব কথা বলল। তারপর হাসপাতালের সব কর্মচারীর থেকে বিষয়টা গোপন রেখে ছেলেটাকে মৃতদেহটা দিয়ে দিল। ছেলেটা চলে যাওয়ার পর ডাক্তার আমাকে বলল, এই কথা কেউ যেন জানতে না পারে। এটা তোমার আমার মধ্যেই গোপন থাকবে। এর জন্য তোমার যদি পয়সার দরকার হয় তাও আমি দিতে রাজি আছি, কিন্তু আমি চেয়েছিলাম এই মৃতদেহটা সৎকার হোক। আমি এই কাজের জন্য কোনো পয়সা নিলাম না। একটা ভালো কাজ করতে পেরে আমি খুব সন্তুষ্ট হয়েছিলাম। কিন্তু একদিন যাবার পরেই আমার মনটা কেমন যেন অস্থির হয়ে উঠল। বারবার পিয়ালির সেই অত্যাচারিত মুখটা আমার চোখের সামনে ভেসে উঠছিল। ওই ছেলেটাকে পিয়ালির মৃতদেহ দিয়ে আমি কোনো ভুল করলাম না তো? ছেলেটা কি সত্যিই পিয়ালির স্বামী ছিল? সে কোনো প্রতারক না তো? কি জানি, লোকে তো সুযোগ পেল মৃতদেহের কাপড়টা পর্যন্ত চুরি করে নিয়ে যায়। আর এটা তো একটা কম বয়সী মেয়ের মৃতদেহ ছিল। কি জানি, হয়তো কিডনি বা শরীরের জন্য অঙ্গ বিক্রি করে ছেলেটা পয়সা কামাতে চায়। আর মৃতদেহটা তো নিয়ে যাবার মতো অন্য কেউ ছিল না। আর তাই জন্য হয়তো এই কাজটা ছেলেটার পক্ষে করা অনেক সহজ হয়ে গেছিল। এইসব ভেবে আমি খুব বিচলিত হয়ে পড়েছিলাম। এবার আমি ঠিক করলাম, আমাকে সেই ছেলেটার সঙ্গে দেখা করতে হবে, সত্যিটা জানতে হবে। কিন্তু ছেলেটার কোনো ঠিকানা আমার কাছে ছিল না। পরের দিন আমি আবার সেই ডাক্তারের কাছে গেলাম। গিয়ে বললাম, ডাক্তারবাবু, সেই কাজটা করার জন্য আপনি আমাকে পয়সা দেবেন বলেছিলেন। ডাক্তার বললেন, আমি এখনো পয়সা দিতে রাজি আছি। আমি তাকে বললাম, আমি সর্বক্ষণ ওই মেয়েটার চিন্তা করছি ডাক্তারবাবু। আমি ওই ছেলেটার সঙ্গে দেখা করতে চাই। ওর বাড়ি গিয়ে নিজের চোখে দেখতে চাই সত্যি কি মেয়েটা মরে গেছে। ডাক্তারবাবু কিছু না বলে একটা কাগজে আমাকে ঠিকানাটা লিখে দিলেন। আমার মনটা একটু শান্ত হলো। আমি ঠিকানাটা নিয়ে বেরিয়ে গেলাম। রাতে ডিউটি শেষ করে আমি বাড়ি এসে শান্তি করে ঘুমালাম।
পরের দিন সকালে উঠে কাগজটা আমার আঁচলে বেঁধে আমি বেরিয়ে পড়লাম ছেলেটার খুঁজে। কিন্তু কে জানতো আমি সেখানে গিয়ে এমন কিছু জানতে পারবো যাতে করে পরবর্তীকালে আমি কাউকে বিশ্বাস করাই ছেড়ে দেব। শেষ পর্যন্ত আমি তাদের বাড়ি পৌঁছে গেলাম। এরপর আমি দরজা টক করলাম। তারপর যা দেখলাম তা দেখে আমার পায়ের নিচ থেকে মাটি সরে গেল। কেননা যে দরজা খুলেছিল সে আর কেউ নয়, পিয়ালি ছিল, যে মারা গেছিল, যার মৃতদেহ তার স্বামী সৎকারের জন্য নিয়ে গেছিল। সে এখন দরজায় দাঁড়িয়েছিল। আমার তো দেখেই মাথা ঘুরতে শুরু করলো। আমি কিছু আর না ভেবে যে রিক্সায় এসেছিলাম সেই রিক্সা করেই ফিরে গেলাম। বইয়ে আমার বুক কাঁপছিল, আমার খুব ভয় করতে লাগলো। আমি ভাবলাম আমি হয়তো ভুল দেখেছি। একটা মৃত মেয়ে দরজা খুলে সামনে এসে দাঁড়ালো। এটা দেখা কোনো সামান্য ঘটনা ছিল না। বইয়ে আমার জ্বর এসে গেল। 3 দিন পর্যন্ত আমি জ্বরে পড়ে রইলাম। তারপর জ্বর কমতেই আবার পিয়ালের কথা আমার মাথায় আসতে লাগলো। আমি যা দেখেছিলাম সেটা আমি বিশ্বাস করতে পারছিলাম না। শুধুমাত্র মনের শান্তির জন্য আমি আবার সেখানে যাওয়ার পরিকল্পনা করলাম। আর মনকে এটা বোঝালাম যে এবার আমি সেখানে গিয়ে সত্যিটা জেনেই ছাড়বো। কিছুদিন পর আমি আবার সেখানে গেলাম। আবার পিয়ালি দরজা খুললো। পিয়ালি হয়তো বুঝে গেছিল যে আমি ওকে দেখে ভয় পাচ্ছি, তাই ও আমাকে বলল, আন্টি, ভয় পাওয়ার কিছু নেই, আমি এখনো বেঁচে আছি, ভেতরে আসুন, আমি হয়তো আপনার মনের ভয় ও সংকোচ দূর করতে পারবো। আমি ওর সাথে ঘরের ভিতরে ঢুকলাম। পুরো ঘর নিস্তব্ধ ছিল। আমি বললাম, পিয়ালি, তুমি তো মরে গেছিলে তাই না? আর তোমার স্বামীকে তো দেখছি না। পিয়ালি আমাকে বলল, আন্টি, আমি কখন মরলাম? মরেছে তো আমার স্বামী। পিয়ালির কথা শুনে আমি আরো হচকচিয়ে গেলাম। আমি তাকে বললাম, পিয়ালি, বিষয়টাকে আরো জটিল করো না, আমাকে সত্যি করে বলো, তুমি কে? আমি সত্যিটা জানতে চাই। পিয়ালি আমাকে বলল, আন্টি, আমি একটা গরিব ঘরের মেয়ে। আমরা 3 বোন। আমি সবার বড়। আমাদের খুব কষ্টের সংসার ছিল। আমরা দুবেলা দুমুঠো ভালো করে খেতে পারতাম না। তাই জন্য আমার বাবা চাইতো যত তাড়াতাড়ি সম্ভব আমাদের বিয়ে দিয়ে দিতে। আমার বিয়ে ছোটবেলাতেই আমার বাবা বন্ধুর ছেলে সমীরের সঙ্গে ঠিক হয়ে গেছিল। তাই ছোটবেলা থেকেই সমীরের সঙ্গে আমার খুব ভালোবাসা ছিল। 1 মাস পর আমাদের বিয়ে হবার কথা ছিল। আমরা আমাদের বিয়ের দিনটার জন্য অপেক্ষা করছিলাম। কিন্তু আমার ভাগ্য হয়তো অন্য কিছু লেখা ছিল। আমি আমার মায়ের সঙ্গে এক আত্মীয়ের বিয়েতে গিয়েছিলাম। সেখানে এক জমিদারের ছেলে আমাকে দেখে পছন্দ করে নিয়েছিল। 1 সপ্তাহ পর তার বাড়ি থেকে বিয়ের প্রস্তাব আসে। আমি এই প্রস্তাবে রাজি ছিলাম না। কিন্তু আমাদের মতো গরিব ঘরে জমিদারের মতো সম্বন্ধ আসা কোনো ছোট ব্যাপার ছিল না। আমার বাবা তাদের সামনে মাথা নিচু করে কথা বলছিলেন। বাবা তাদের বললেন, আমার মেয়ের বিয়ে অন্য কোথাও ঠিক হয়ে আছে। আমি যদি আপনাদের সাথে আমার মেয়ের বিয়ে দিই তাহলে তাদের সঙ্গে আমাদের সম্পর্ক খারাপ হয়ে যাবে। এর বদলে আমার তো কিছু পাওয়া উচিত। এইভাবে বাবা আমাকে 50 লক্ষ টাকার বিনিময়ে বিক্রি করে দিলেন। আমার বিয়ের দিন বাবা আমার মাথায় হাত রেখে আমাকে আশীর্বাদ করলেন আর বললেন, পিয়ালি, তোমার জন্য তোমার বোনেদের বিয়ে খুব ভালোভাবে হয়ে যাবে, আর আমরাও আর গরিব থাকবো না। আমি মুখে কিছু বললাম না। আমার বিয়ে হয়ে গেল আর আমি চিরদিনের জন্য জমিদার বাড়ির বউ হয়ে গেলাম। আমার সাথে আমার বাপের বাড়ির কোনো সম্পর্কই রইল না। কারণ আমার বিয়ে ঠিক হওয়ার সময় আমার শ্বশুর আমার বাবাকে এই শর্ত দিয়েছিলেন যে বিয়ের পর আমি আমার বাপের বাড়ির সঙ্গে কোনো সম্পর্ক রাখতে পারবো না। এইটুকু কথা বলে পিয়ালি ফুপিয়ে কেঁদে উঠল। আমি তাকে সান্ত্বনা দিয়ে চুপ করালাম। একটু সামলে নেওয়ার পর আমি আবার আমার বাড়ি ফিরে এলাম। এরপর পিয়ালির প্রতি আমার মায়া হতে লাগলো। কিন্তু তার জন্য আমার কিছু করারও ছিল না। আমি সব সময় ভগবানের কাছে ওর ভালো চাইতাম, ওর জন্য প্রার্থনা করতাম। এরকমই একদিন ভগবানের কাছে প্রার্থনা করার সময় আমার মাথায় একটা জিনিস নাড়া দিয়ে উঠল। পিয়ালি নিজের বিয়ের কথা তো বলল, কিন্তু নিজের স্বামীর ব্যাপারে বা নিজের মৃত্যুর ব্যাপারে তো কিছু বলেনি। আমিও কতটা বোকা! পিয়ালির কান্না দেখে সব ভুলে গেলাম আর ওর জীবন কাহিনী পুরোটা না জেনে বাড়ি চলে এলাম। আমার মনে খুব দুঃখ হলো।
আমি ওর কত সাহায্য করতে চাইলাম, আর ওর নিজের সত্যিটা সবসময় আমার থেকে লুকোচ্ছে। যত যাই হোক, মনে মনে ঠিক করলাম পিয়ালির বাড়ি আমি আবার যাব, আর এবার আমি পুরো সত্যিটা জেনেই ছাড়বো। আমি সঙ্গে সঙ্গে একটা রিক্সা ডেকে আবার পিয়ালির বাড়ি চলে গেলাম। কিন্তু সেখানে গিয়ে আমি দেখলাম দরজায় বড় একটা থালা ঝুলছে। মুহূর্তের মধ্যে আমার সব আশা ভেঙে গেল। এবার পিয়ালির মৃত্যুর রহস্য আর আমি জানতে পারবো না, সেটা একটা রহস্যই থেকে যাবে। কিন্তু আমি জানতাম না এরপর আমার সাথে কি হতে চলেছে। আমি নিরাশ হয়ে বাড়ি ফিরে এলাম। বাড়ি ফিরে এসে আমি যা দেখলাম তাতে আমি চমকে উঠলাম। দেখলাম পিয়ালি আমার দরজার সামনে দাঁড়িয়ে আছে। পিয়ালিকে নিয়ে আমি ঘরের ভিতরে ঢুকলাম, তাকে জল খেতে দিলাম, তারপর তার পাশে বসলাম। আমি তাকে জিজ্ঞেস করলাম, তুমি এখানে কি করে এলে? সে বলল, যে লোকটা আমাকে হাসপাতালে নিয়ে গেছিল সেই ডাক্তারের কাছ থেকে আপনার ঠিকানা নিয়ে আমাকে দিয়েছে। আচ্ছা, সবই বুঝলাম, কিন্তু তুমি এখানে কি করতে এসেছো? সে বলল, আমারও কোথাও যাওয়ার জায়গা নেই, আমি আপনার কাছে থাকতে চাই। আমার কাছে তাকে রাখতে আমি রাজি হয়ে গেলাম। আমি তাকে বললাম, তুমি যদি তোমার জীবনের সব রহস্য আমাকে খুলে বলো, তাহলে আমি হয়তো তোমাকে সাহায্য করতে। ও কাঁদতে শুরু করলো। কাঁদতে কাঁদতে ও এবার নিজের জীবনের সব ঘটনা বলতে শুরু করলো। ও বলল, আন্টি, আমার বিয়ে এক জমিদারের ছেলের সঙ্গে হয়েছিল। সেই বিয়েটাকে আমি সত্যি বলে মেনে নিয়েছিলাম। আমি আমার স্বামীকে মন প্রাণ দিয়ে আপন করে নিয়েছিলাম, কিন্তু ভাগ্য আমার সঙ্গ দিল না। বিয়ের এক সপ্তাহ পরে শত্রুর গুলিতে আমার স্বামী প্রাণ হারালো। এরপর থেকে আমার শ্বশুরবাড়ি আমার কাছ থেকে জেলখানা হয়ে গেল। সবাই আমাকে দোষারোপ করতে শুরু করলো। কেউ কেউ বলতো আমি আমার স্বামীকে খেয়ে ফেলেছি। আমার শাশুড়ি আমার উপর অকথ্য অত্যাচার করতে শুরু করলো। আমার সঙ্গে ঘরের পরিচারিকার থেকেও খারাপ ব্যবহার করতে শুরু করলো। 1 মাস পরে যখন আমার বাবা মা আমাকে নিতে এলো, তখন জমিদার বাবু আমার বাবা মাকে অপমান করে তাড়িয়ে দিলেন। তিনি আমার বাবা মাকে বললেন, তোমরা তোমাদের মেয়েকে 50 লক্ষ টাকার বিনিময়ে বিক্রি করে দিয়েছো, তারপরেও কেন এখানে এসেছো? আমার বাবা মা নিরাশ হয়ে ফিরে গেল। এই জেলে আমার টাকা দিনের পর দিন কঠিন হয়ে উঠছিল। ইতিমধ্যে আমার শাশুড়ি একদিন হার্ট অ্যাটাক হলে, কিন্তু উনি প্রাণে বেঁচে গেলেন। ওনাকে হাসপাতালে ভর্তি করা হলো, কিন্তু আমার শাশুড়ি বললেন উনি আমার হাতে সেবা পেতে চান। তাই সেই সময় আমি সকাল বিকেল হাসপাতালে যাওয়া আসা করতাম গাড়ির ড্রাইভারের সাথে। একদিন গাড়ির ড্রাইভার আমাকে বলল সে আমাকে পছন্দ করে। তার ব্যবহার আমার মোটেও পছন্দ হয়নি। আমি তাকে একদিন ধমক দিয়ে বললাম, আমি তোমার এই ব্যবহারের কথা জমিদার বাবুকে বলে দেব। সে বলল, জমিদার বাবুকে তুমি যদি এসব কথা বলো, সে মোটেও বিশ্বাস করবে না। আমি চুপ করে গেলাম। ড্রাইভার ভাই আমাকে প্রেম নিবেদন করত, কিন্তু আমি কখনো তার ব্যাপারে ভাবতাম না। ধীরে ধীরে পরিস্থিতি আরো বদলে যেতে লাগলো। জমিদারের ছোট ছেলে আমাকে নোংরা নজরে দেখতে শুরু করলো। আমি বুঝতে পারছিলাম এখানে আমি খুব বাজেভাবে ভেসে যাচ্ছি। সেই বাড়িতে কেউ আমার ভালো চাইতো না। আমার কোথাও যাওয়ার জায়গা ছিল না। তখন আমার মনে হলো একমাত্র ড্রাইভারই আমাকে আশ্রয় দিতে পারে। ড্রাইভারকে বিয়ে করলে আমি আমার সম্মান বাঁচাতে পারবো। আর কোনো দিক ভেবে না পেয়ে আমি ড্রাইভারকে বললাম, যদি তুমি সত্যি আমাকে পছন্দ করো তাহলে আমাকে এখান থেকে মুক্ত করার ব্যবস্থা করো। আমি সারা জীবনের জন্য তোমার হয়ে থাকবো। কিন্তু আন্টি, আপনাকে আর কি বলবো, সেই ড্রাইভারও আমার সাথে প্রতারণা করলো। সে আমাকে তোমার বাড়ির সামনে ছেড়ে দিয়ে গেল। সে ভয় পেয়ে গেছে এই ভেবে যে জমিদার যদি জানতে পারে আমি মরিনি, এখনো বেঁচে আছি, তাহলে জমিদার তার প্রাণ নিয়ে নেবে। এরপর থেকে যা কিছু হচ্ছে সবই তোমার চোখের সামনে হচ্ছে। এই বলে পিয়ালে কাঁদতে শুরু করলো। ওর চোখে মুখে গভীর দুঃখ যন্ত্রণা ছিল। পিয়ালি আমাকে এইসব কথা তো বললো, কিন্তু ওর মৃত্যুর রহস্য এখনো আমার কাছে অজানা ছিল। কিন্তু সেই সময় আমি আর তাকে বেশি প্রশ্ন করলাম না। তাকে আমার বাড়িতে থাকার জন্য জায়গা দিলাম। সে ধীরে ধীরে আমার মেয়ে হয়ে উঠেছিল। আমি বাড়িতে একাই থাকতাম, তাই ঘরের সব কাজ আমাকেই করতে হতো। কিন্তু যখন থেকে পিয়ালি এই বাড়িতে এলো, তখন থেকে ওই ঘরের সব কাজ সামলাতো। ও খুব ভালো মেয়ে ছিল,
কিন্তু সবসময় এমন একটা চুপচাপ থাকতো। যখন ও এক মনে কাজ করতো আর আমি ওর পাশে গিয়ে দাঁড়াতাম, তখন ও চমকে উঠতো, বলতো, আন্টি। আমি ভাবলাম আমার শাশুড়ি এসে গেছে। ওর সারা গায়ে অত্যাচারের ছাপ ছিল, হাতে পায়ে কালশিটের দাগ ছিল। ওর মন ভেঙে গেছিল। ও কাজ করতে করতে খাতো আর ভয় পেত, কিন্তু ও জানতো না আমি গোপনে কারোর সঙ্গে সম্পর্ক রেখেছি। যদি জানতে পারতো তাহলে ও ভয়েই মরে যেত। আমি যেই ব্যক্তিকে বলে দিয়েছিলাম পিয়ালি বেঁচে আছে, জানি না কাজটা ঠিক করেছিলাম কিনা, কিন্তু ওর এই মৃত্যুর নাটকে ওকে সঙ্গ দেওয়া আমার উচিত হয় বলে মনে হয়নি। একদিন ওকে আমি বললাম, আজকে তোমার সঙ্গে কেউ দেখা করতে আসবে, তুমি তৈরি থেকো। ও আমার কথা শুনে প্রচন্ড ঘাবড়ে গেল, আমার পা ধরে কান্নাকাটি শুরু করলো। প্রচন্ড দুঃখ বেদনা নিয়ে ও আমাকে বলে উঠলো, আন্টি, ভগবানের কৃপায় তুমি আমাকে কারোর হাতে তুলে দিও না। আমি চিরজীবন তোমার চাকরানি হয়ে থাকবো, তোমার সেবা করব, কিন্তু আমাকে জমিদারদের থেকে বাঁচাও। আমার সাথে আমার বাবা অন্যায় করেছে, আমার সাথে জমিদারও অন্যায় করেছে, আর ওই ড্রাইভার যা করেছে তাতে করে আমি কারোর কাছে মুখ পর্যন্ত দেখাতে পারবো না। এবার আপনি আমাকে দয়া করে মৃত্যু দিকে ঠেলে দিবেন না। আমি খুব অসহায়। আমার আপনজনেরা আমাকে দুঃখ কষ্ট দিয়েছে। যদিও আপনিও আমাকে জমিদারদের হাতে তুলে দেন, তাহলে আমার আমাকে বাঁচতে দেবে না। এই বলে পিয়ালি জুড়ে জুড়ে কাঁদছিল। এই সময় দরজায় কারোর আসার আওয়াজ হলো। তখন পিয়ালি একটা ছোট বাচ্চার মতো আমাকে জড়িয়ে ধরেছিল। আমি ওকে আশ্বস্ত করলাম আর গিয়ে দরজা খুলে দিলাম। সামনে যে ছেলেটা দাঁড়িয়েছিল তাকে দেখে পিয়ালি আমাকে জড়িয়ে ধরে ফুপিয়ে কেঁদে উঠল। সামনে সমীর দাঁড়িয়েছিল, যার সঙ্গে পিয়ালির ছোটবেলা থেকে বিয়ে ঠিক হয়েছিল। সমীরের চোখেও জল ছলছল করছিল। সমীর কাঁদতে কাঁদতে বলল, আমি তোমাকে খুব ভালোবাসি পিয়ালি। তাই তো ভগবান আমাকে আজকে আবার আমাদেরকে মিলিয়ে দিলেন। যখন তোমার বাবা তোমাকে আমার কাছ থেকে কেড়ে নিয়ে অন্য কারোর হাতে তুলে দিয়েছিলেন, তখনও তুমি আমার মনের ভিতর ছিলে। যখন তোমার মৃত্যুর খবর এলো, তখন আমার মন সেটা বিশ্বাস করেনি। যতদিন পর্যন্ত আমি বেঁচে থাকবো, ততদিন পর্যন্ত আমি বিশ্বাস করব তুমিও বেঁচে আছো। পিয়ালি এখনো কাঁদছিল। সমীর এবার পিয়ালিকে তার মৃত্যুর ঘটনার ব্যাপারে জিজ্ঞেস করলো। তখন পিয়ালি বলল, আমার শাশুড়ি আমাকে তার ছেলের মৃত্যুর জন্য দায়ী ভাবতো। সে আমার বেঁচে থাকা কষ্টকর করে তুলেছিল। সে চাইতো সবসময় আমি যেন যন্ত্রণার মধ্যে থাকি, কষ্ট ভোগ করি। সেই জন্য তো যখন বাবা আমাকে নিতে গেছিল, উনি আমাকে যেতে দেননি। ড্রাইভার যে আমাকে বিয়ে করতে চেয়েছিল, সে তখন একটা প্ল্যান বানালো। সেই প্ল্যান হিসেবে সে আমাকে ঘুমের ওষুধ খাইয়ে দিল। যখন আমি অজ্ঞান হয়ে গেলাম, তখন সে ঘরের মধ্যে শোরগোল ফেলে দিল যে পিয়ালি ম্যাডাম আত্মহত্যা করেছে। পুরো বাড়ির পরিবেশ থমথমে হয়ে গেছিল। আমার শাশুড়ি কোনো মতেই চায়নি যে আমি মরে যাই। এই জন্য তিনি আমাকে হাসপাতালে পাঠিয়ে দিলেন। ড্রাইভার তার ডাক্তার বন্ধুর সঙ্গে আগে থেকেই কথা বলে রেখেছিল। তাই সেই ডাক্তার জমিদারকে বলে যে পিয়ালি মারা গেছে, আর আত্মহত্যার ঘটনা পুলিশ কেস হয়ে যায়। সমাজে আপনাদের পরিবারের অনেক নামডাক আছে, তাই এসব ঝামেলায় না জড়িয়ে এখান থেকে তাড়াতাড়ি চলে যান। এই মৃতদেহটাকে আমরা দাবিহীন বলে দেব, আর আমরাই এর সৎকারের ব্যবস্থা করে দেব। জমিদার বাবু ওনার কথা মেনে নিলেন এবং আমাকে ছেড়ে সেখান থেকে চলে গেলেন। আন্টি, ড্রাইভার আপনাকে মিথ্যে কথা বলেছিল। ও আমার স্বামী ছিল না, আর আমরা বাড়ি থেকে পালিয়ে বিয়েও করিনি। ও তো শুধু আপনার বিশ্বাস জিততে চেয়েছিল। ডাক্তারের সঙ্গে তো ও আগেই কথা বলে রেখেছিল। এইভাবে ও আমাকে একটা ভাড়া বাড়িতে রেখে চলে গেল। কিন্তু ও রোজ 10 মিনিটের জন্য এসে আমার খোঁজ খবর নিয়ে চলে যেত। কিন্তু শেষ পর্যন্ত ও আমাকে বিয়ে করার যে কথা দিয়েছিল, সেটা রাখতে পারেনি। আর এইভাবে আমাকে আপনার বাড়িতে সামনে দাঁড় করিয়ে রেখে পালিয়ে গেছে। সমীর পিয়ারিকে সান্ত্বনা দিচ্ছিল। এবার আমার সামনে এসে বলল, আন্টি, তুমি কি তোমার মেয়ের বিয়ে আমার সঙ্গে দিতে চাও? আমি মুচকি হেসে, হ্যাঁ সমীর, আমার মেয়ে পিয়ালি আজ থেকে তোমার হলো। তারপর আমি আর সমীর মিলে তাড়াতাড়ি একজন পুরোহিতের ব্যবস্থা করলাম, আর আমি ওদের দুজনের বিয়ে দিয়ে দিলাম। আর ওদের দুজনকে আমার বাড়িতেই আশ্রয় দিলাম, কেননা সমীর পিয়ালিকে নিজের বাড়িতে নিয়ে যেতে পারবে না।
কারণ পিয়ালির মারা যাওয়ার খবরটা সবাই জেনে গেছে। এইভাবে ভগবান আমাকে এই বৃদ্ধ বয়সে একটা মেয়ে এবং একটা ছেলে দিল। পিয়ালি নিজের জীবনে অনেক দুঃখ কষ্ট ভোগ করেছে, কিন্তু এখনো সমীরের সাথে খুব খুশি। ওকে দেখে আমিও খুশি হই। আমি দুজন সত্যিকারের প্রেমিক প্রেমিকাকে মিলিয়ে দিতে পেরেছি।